ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করার আগে আমি একটা ড্রাগ অ্যাবজর্পশনের একটা ছোট সিম্পল জিনিস আলোচনা করি, যেটা হচ্ছে ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম হচ্ছে একটা ট্যাবলেট। ডোজেস ফর্ম কি কি হতে পারে? একটা ট্যাবলেট খাই আমরা, আমরা ক্যাপসুল খাই, আমরা পাউডার হিসেবে খাই, আমরা সাপোজিটরি দেই। এগুলো সব কিন্তু সলিড, ঠিক আছে? এগুলো সব সলিড। এটা হচ্ছে ওয়াইনমেড, এটা হচ্ছে সেমি সলিড। এটা হচ্ছে সেমি সলিড। সাসপেনশন, এটা হচ্ছে লিকুইড। লিকুইড। আর এটা হচ্ছে ইনহেলার। ইনহেলার হচ্ছে গ্যাস। গ্যাস, এটা হচ্ছে গ্যাস। এটা হচ্ছে ডোজেস ফর্ম, আমরা কি কি ফর্মে ওষুধগুলো খাই। এখন এই অ্যাবজর্পশনের যে একটা কথা বললাম যে ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ এই ট্যাবলেট ক্যাপসুল, এখান থেকে একটা মানে পার্থক্য আছে যে কোনটা এটা পার্থক্য আছে বলতে ভাইবাতে ধরে ইউজুয়ালি যে ট্যাবলেট আগে আমাদের শরীরে অ্যাবজর্পশন হবে নাকি হচ্ছে ক্যাপসুল আগে অ্যাবজর্পশন হবে। উত্তর হচ্ছে ক্যাপসুল আগে অ্যাবজর্পশন হবে। এর কারণটা আমি এখানে সুন্দর করে লিখে রাখছি যে ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন হয় প্রথমে, এরপর ডিসলিউশন হয়, এরপর অ্যাবজর্পশন হয়। আর ক্যাপসুল যেহেতু পাউডার ফর্মে থাকে অনেকটা, সেহেতু ডিসইন্টিগ্রেশন হওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সেহেতু ডাইরেক্ট ক্যাপসুল ডিসলিউশন হয়ে যায় এবং ডিসলিউশন হওয়ার পরে অ্যাবজর্পশন হয়। আর সাসপেনশন যেহেতু ডিসলিউশন হয়ে একটা সলিউশন হিসেবেই থাকে, সেহেতু সাসপেনশনের সলিউশন হতে হয় না, সাসপেনশন ডাইরেক্ট অ্যাবজর্পশন হয়ে যায়। এটা হচ্ছে ট্যাবলেট ক্যাপসুল এবং সাসপেনশনের মধ্যে কোনটা আগে অ্যাবজর্পশন হয়। তো হচ্ছে এখন আমি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, আমরা এখন আলোচনা করব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা বলি যে রুট মানে কি, রুট মানে পথ। আমরা অ্যাডমিনিস্ট্রেশন করবো মানে ভিতরে ঢোকাবো, শরীরের ভিতরে ঢোকাবো। ড্রাগ কোথায় ঢোকাবো? শরীরের ভিতরে। এটাই হচ্ছে রুট। শরীরের ভিতরে ড্রাগ ঢোকানোকেই হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। এখন এটার কয়েকটা ক্লাসিফাই আছে। আমরা শরীরের ভিতরে কিভাবে ঢোকাই, আমরা নর্মালি যেগুলো জানি, ওরালি, আমরা ওরাল, তারপর আমরা ওরালি খাই, ইনজেকশনের মাধ্যমে দেই, সাবলিঙ্গুয়ালি ইনহেলেশনের মাধ্যমে দেই। এটাই একটু ক্লাসিফাই করা হয়েছে যে এন্টেরাল, পারেন্টেরাল, টপিক্যাল আর হচ্ছে ইনহেলেশনাল। এখন ইন্টেরালের এক্সাম্পল কি? ইন্টেরাল মানে কি? ইন্টেরাল মানে হচ্ছে এটা হচ্ছে যে ট্র্যাক্টের মধ্যে দিয়ে যায়, ইন্টেস্টিনালের মধ্যে দিয়ে যায়। আর পারেন্টেরাল মানে বাইপাস করে। বাইপাস করে কি? যে ট্র্যাক বাইপাস করে, এটা হচ্ছে পারেন্টেরাল। পারেন্টেরাল উদাহরণ হচ্ছে আইবি, আইএম। আইবি মানে ইন্টারভেনাস, ইন্টারভেনাস। আই মানে ইন্টারমাসকুলার, সাবকিউটেনিয়াস। তারপর হচ্ছে ইন্টারডার্মাল। টপিক্যালের মধ্যে আছে স্কিন, অকুলার, মিউকোজাল। আর হচ্ছে ইন্টার নেজাল। তারপর হচ্ছে ইনহেলেশনের মধ্যে আছে আদার্সের মধ্যে আছে ইনহেলেশন। এখন হচ্ছে ওরাল, সাবলিঙ্গুয়াল, রেকটাল, বাক্যাল। এই যে এটা হচ্ছে ইন্টেরাল। এইগুলো এখন যদি প্রশ্ন করা হয় যে ইমার্জেন্সি রুট কোনটা, নিশ্চয়ই আপনি একটা অজ্ঞান ব্যক্তি, এক অজ্ঞান পারসন অজ্ঞান হয়ে গেছে, ওকে তো আপনি ওরালি কোনো ডাক দিতে পারবেন না, রাইট? যদি প্রশ্ন করে ইমার্জেন্সি রুট কোনটা, তাহলে আপনারা মনে রাখেন ইমার্জেন্সি রুট হচ্ছে আইভি, ইন্টারভেনাস, ইন্টারমাসকুলার, রেকটাল এন্ড সাবলিঙ্গুয়াল। এই কয়টা হচ্ছে ইমার্জেন্সি রুট। মেইনলি হচ্ছে ইন্টারভেনাস, আমরা মেইনলি সবসময় ইন্টারভেনাসে ইনজেকশন দিয়ে থাকি। এই চারটা জিনিস মনে রাখবেন, এগুলো হচ্ছে ইমার্জেন্সি রুট। এখন এখন প্রশ্ন করতে পারে যে ওরাল আর ইন্টারভেনাস এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স কি এটা করতে পারে। ওরালের অ্যাডভান্টেজ কি, ওরালের ডিসঅ্যাডভান্টেজ কি, সাবলিঙ্গুয়ালের অ্যাডভান্টেজ কি, সাবলিঙ্গুয়ালের ডিসঅ্যাডভান্টেজ কি, আইভি এর অ্যাডভান্টেজ কি, আইভি এর ডিসঅ্যাডভান্টেজ কি। মেইনলি এই তিনটা জিনিসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করা হয় এবং পরীক্ষাতে অনেক সময় আসে। তো আমি এগুলা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু আলোচনা করবো এখন। তাহলে আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রোড গুলো বলতেছিলাম। রোড এবং রোডের মধ্যে কোনটা কি কি রোড আছে? ওরাল, ইন্টারভেনাস, সাবকিউটেনিয়াস। এর মধ্যে হচ্ছে কোনটা অ্যাডভান্টেজ কি, কোনটা ডিসঅ্যাডভান্টেজ কি, এবং ওরাল এবং ইন্টারভেনাস এর মধ্যে ডিফারেন্স কি। আচ্ছা, আমরা যখন পরীক্ষার আগে পড়বো তখন শুধু ডিফারেন্স পড়বো। ডিফারেন্স পড়লে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ডিফারেন্স থেকে আমরা লিখতে পারবো, যেটাই আসুক না কেন। ওরাল আর আইভির ডিফারেন্স আসলেও দেখতে পারবো, আর ওরালের শুধু অ্যাডভান্টেজ, ওরালের শুধু ডিসঅ্যাডভান্টেজ আসলে, আইভির অ্যাডভান্টেজ, আইভির ডিসঅ্যাডভান্টেজ আসলেও আমরা লিখতে পারবো। এই জন্য আমি একবারে শুধু ডিফারেন্সটা লিখছি। তো চলো আমরা ডিফারেন্সটা কি এটা দেখে নিই। প্রথম হচ্ছে বায়োঅ্যাভেইলেবিলিটি। বায়োঅ্যাভেইলেবিলিটি মানে হচ্ছে ফ্র্যাকশন অফ আনচেঞ্জড ড্রাগ ইন দ্য সিস্টেম, মানে আনচেঞ্জড যতটুকু ড্রাগ আপনি খাইছেন, আপনি মনে করেন 500 মিলিগ্রাম ড্রাগ খাইছেন, প্যারাসিটামল 500 মিলিগ্রাম, এটা ব্লাডের মধ্যে যদি 500 মিলিগ্রাম পৌঁছায় তাহলে এটা হচ্ছে 100% বায়োঅ্যাভেইলেবিলিটি। আর যদি 400 মিলিগ্রাম পৌঁছায় তাহলে এটা হচ্ছে 80% বায়োঅ্যাভেইলেবিলিটি। এইভাবেই আর কি হিসাব করা হয়। ওরালের বায়োঅ্যাভেইলেবিলিটি হচ্ছে 5 to 95%, সর্বোচ্চ 95% ওরালের বায়োঅ্যাভেইলেবিলিটি। আর আইভি যদি আমরা ইন্টারভেনাস দেই তাহলে হচ্ছে 100% বায়োঅ্যাভেইলেবিলিটি। তারপর হচ্ছে অনসেট অফ অ্যাকশন। অনসেট অফ অ্যাকশন মানে হচ্ছে কত দ্রুত
ড্রাগটা কাজ করতেছে। এটা হচ্ছে ওরালের ক্ষেত্রে খুব স্লোলি কাজ করে, আর আইভির ক্ষেত্রে খুব র্যাপিডলি কাজ করে। তার মানে আমরা বলতেই পারি এটা ওরালের ক্ষেত্রে স্লো কাজ করে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, আর আইভির ক্ষেত্রে র্যাপিডলি কাজ করা এটা একটা অ্যাডভান্টেজ। তারপরে সেলফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে নিজে নিজে খাওয়া। ওরালে আমরা ট্যাবলেট নিজে নিজে খেতে পারি, কিন্তু ইনজেকশন দেওয়ার সময় আমরা নিজে নিজে দিতে পারি না, এটার জন্য নার্স প্রয়োজন হয়। এই জন্য এটা বলা হয় যে পসিবল সেলফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ওরালের ক্ষেত্রে পসিবল আর আইভির ক্ষেত্রে নট পসিবল। তার মানে ওরালের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ আর আইভির ক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে রিস্ক অফ হাইপার সেন্সিটিভিটির মধ্যে ওরালে হচ্ছে লো, আর আইভির ক্ষেত্রে অনেক হাই। হাইপার সেন্সিটিভিটি মানে হচ্ছে রিঅ্যাকশন, এটার বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখায়, ড্রাগ বডির বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখায়, বডি ড্রাগের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখায় সেটাই হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। ফাস্ট পাস মেটাবলিজম হচ্ছে আপনার সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে ড্রাগ যে মেটাবলিজম হয়ে যায় সেটাই হচ্ছে ফাস্ট পাস মেটাবলিজম। সেটা হচ্ছে কি ওরালের মধ্যে ঘটে কিন্তু আইভির মধ্যে অ্যাভয়েড। তার মানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, আর অ্যাভয়েড হয় আইভি ইন্টারভেনেন্সের ক্ষেত্রে। তার মানে এটা একটা অ্যাডভান্টেজ যে ফাস্ট পাস মেটাবলিজম ইন্টারভেনেন্সের ক্ষেত্রে হয় না। তারপরে সুইটেবিলিটি ফর আনকনসিয়াসনেস পেশেন্ট। আনকনসিয়াসনেস পেশেন্টের জন্য অবশ্যই একটা আনকনসিয়াস পেশেন্ট যে যার জ্ঞান নাই সে অবশ্যই ওরালি কোনো কিছু খেতে পারবে না, তাকে আমরা অবশ্যই আইভিতে দিতে হবে। তার মানে এটা একটা অ্যাডভান্টেজ অফ আমি আপনাকে আগেই বলছিলাম যে ইমার্জেন্সি রুট বলতে একটা রুট আছে, সেই রুটের মধ্যে আইভি হচ্ছে একটা রুট। তার মানে এটা হচ্ছে সুইটেবল ফর আনকনসিয়াস পেশেন্ট। ওকে, এরপরে হচ্ছে সুইটেবল ফর অ্যাম্বুলেটরি পেশেন্ট। অ্যাম্বুলেটরি মানে কি, যে পেশেন্ট চলাফেরা করে, যে পেশেন্ট কাজ করে, খায় দায় ঘুমায় এবং চলাফেরা করে, সেই পেশেন্টের জন্য সুইটেবল কি ওরাল না আইভি? অবশ্যই ওরাল। সে ওরালে খাবে, ওরাল করবে। আইভির জন্য তো একটা নার্স প্রয়োজন আছে, একজন স্পেশাল পার্সন প্রয়োজন আছে যাকে এই ওষুধটা দেওয়ার জন্য। অতএব সুইটেবল ফর অ্যাম্বুলেটরি পেশেন্ট এর ক্ষেত্রে সুইটেবল হচ্ছে ওরাল, আইভি হচ্ছে নট সুইটেবল। স্টেরিলিটি, আপনি যখন একটা ইনজেকশন মানে আইভির ক্যানোলার মাধ্যমে ঢোকাবেন তখন আপনার ওইখানে অ্যালকোহল দিয়ে স্টেরিল করা লাগে। এই জন্য স্টেরিলিটির ক্ষেত্রে আপনার হচ্ছে ওরালের ক্ষেত্রে স্টেরিলিটি নট প্রয়োজন, খালি আপনি জাস্ট সিম্পল একটা হাত ধুয়ে আপনি ওষুধ খাওয়া ফেলেন। আর হচ্ছে আইভির ক্ষেত্রে আপনার স্টেরিলিটি অবশ্যই মেনটেন করতে হবে। তারপরে পেশেন্ট কমপ্লেন্স অবশ্যই ওরালি গুড হবে, এটা বোঝা যেতেছে, এবং আইভিতে নট গুড হবে। তারপর হচ্ছে কমপ্লেন্স, তার মানে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ ওরালের ক্ষেত্রে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আইভির ক্ষেত্রে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওরালের ক্ষেত্রে, নেসেসারি আইভির ক্ষেত্রে স্টেরিলিটির একটা ডিসঅ্যাডভান্টেজ। এটা বুঝতে হবে যে কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ, তাহলে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখান থেকে লিখতে পারবো। তারপরে পেশেন্ট কমপ্লেন্স, এটা বললাম। কমপ্লিকেশন, ওরালের ক্ষেত্রে নসিয়া ভমিটিং কমপ্লিকেশন হইতে পারে, আর ডিসঅ্যাডভান্টেজ আর আইভির ক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে থ্রম্বোসিস, সেপসিস আর এয়ার এম্বোলিজম হইতে পারে। আর ওভারডোজে টক্সিসিটি হইলে ওরালের ক্ষেত্রে এটা অ্যাক্টিভেটেড চারকোলের মাধ্যমে আমরা টক্সিসিটি কমাতে পারি, কিন্তু আইভির ক্ষেত্রে এটা আনরিটেনেবল। এটা যদি একবার টক্সিসিটি হয়ে যায় সেটা রিটেন করা যায় না। এই জন্য এটা বলাই যায় যে ওরালের ক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, আর আইভির ক্ষেত্রে এটা একটা আনরিটেনেবল, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা, এখন কিছু ড্রাগ আছে যেগুলো আমরা ওরালি দিতে পারি না, সেগুলো হচ্ছে ইনসুলিন, নাইট্রোগ্লিসারিন, হেপারিন, ডোবিটামিন, অক্সিটোসিন। ইনসুলিন দিতে পারি না, এটার কারণ হচ্ছে ইনসুলিন হচ্ছে মেটাবলিজম হয়ে যায়, নাইট্রোগ্লিসারিন হচ্ছে ফাস্ট মেটাবলিজম করে, এরকম হেপারিন, ডোবিটামিন, অক্সিটোসিন এগুলো হচ্ছে মেটাবলিজম হয়ে যায়, যার কারণে ওরালি আমরা দেই না। ওরালি দিলে এগুলো হচ্ছে মেটাবলিজম হয়ে যায়। তারপরে আরেকটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনসেট অফ অ্যাকশন সাবকিউটেনিয়াস অনেক ভালো। তারপরে এটা হচ্ছে ফাস্ট মেটাবলিজম অ্যাভয়েড করে। এরকম এটা ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন অটোযুক্ত মানে অসারযুক্ত খাবার, অসারযুক্ত যে মেডিসিনগুলো আছে ওগুলো হচ্ছে আমরা সাবকিউটেনিয়াসলি আমরা দিতে পারি না। এরকম কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সাবকিউটেনিয়াস আছে, আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। তাহলে আমাদের মোটামুটি ড্রাগ অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা রুটটা মোটামুটি শেষ ইনশাআল্লাহ। তো আমরা এখন ড্রাগ অ্যাবজর্পশনটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করা শেষ, এখন আমরা আলোচনা করব ড্রাগ অ্যাবজর্পশন। কারণ ড্রাগ অ্যাবজর্পশনের জিনিসটা কোন থেকে আসছে? ড্রাগ অ্যাবজর্পশন, এই যে ড্রাগ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন,
তারপর হচ্ছে এলিমিনেশন বা এক্সক্রিয়েশন, এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এর আলোচনা। তার মানে আমরা মেইনলি ফার্মাকোকাইনেটিক্স এ ঢুকে গেছি। তো ফার্মাকোকাইনেটিক্স এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো তার মধ্যে হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন একটা, তারপরে বায়োট্রান্সফরমেশন একটা। তো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখন ড্রাগ অ্যাবজর্পশন জিনিসটা কি? অ্যাবজর্পশন হচ্ছে আহ আহ অ্যাবজর্পশন জিনিসটা কি? অ্যাবজর্পশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায়। অ্যাডমিশন তাহলে কি অ্যাবজর্পশন জিনিসটা কি? সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটি যে প্রসেস, যেই প্রসেসে ড্রাগ সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে, সেটাই হচ্ছে অ্যাবজর্পশন। এখন অ্যাবজর্পশন কিভাবে হতে পারে? অ্যাবজর্পশনের প্রসেস কি? অ্যাবজর্পশন আমরা ড্রাগ খাইছি, ড্রাগ খাওয়ার সাথে সাথে কি কাহিনী হতে পারে? সরাসরি বডিতে মানে ফেসিলেটেড ডিভিশন বা স্পেশাল ডিভিশন, সিম্পল ডিভিশন, এগুলোর মাধ্যমে হয়ে যেতে পারে। এখন প্রসেস হচ্ছে দুই ধরনের, প্রথমে একটা হলো প্যাসিভ, একটা হচ্ছে স্পেশালাইজড ট্রান্সফার। এখন প্যাসিভ কেন বলাইতেছে, স্পেশালাইজড কেন বলাইতেছে? প্যাসিভ বলাইতেছে কারণ এটা হচ্ছে প্যাসিভলি, এটার মধ্যে কোনো আপনার কোনো ধরনের এটিপি প্রয়োজন হইতেছে না, ক্যারিয়ার প্রয়োজন হইতেছে না, এমনি জাস্ট খালি দিছেন ড্রাগ, খাইছেন, প্যারাসিটামল খাইছেন, আর অ্যাবজর্পশন হয়ে যেতেছে। ফিল্ট্রেশন ডাইরেক্ট অ্যাবজর্পশন মানে অ্যাবজর্পশন হয়ে যেতেছে। ইউরিয়া ফিল্ট্রেশন হইতেছে, ইউরিয়া এক্সাম্পল কি? ইউরিয়া সিম্পল ডিভিশন এক্সাম্পল কি? প্যারাসিটামল। এখন এই স্পেশাল ট্রান্সপোর্ট কেন বলতেছি? কারণ এটার মধ্যে ক্যারিয়ার লাগতেছে, এটিপি লাগতেছে, আয়ন পেয়ার ট্রান্সপোর্ট, এটা তো একটা অবশ্যই স্পেশাল ট্রান্সপোর্ট। এন্ডোসাইটোসিস, ফেগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস, এগুলো আমরা ইয়াতে পড়ছিলাম, ফিজিওলজিতে পড়ছি, তো বিস্তারিত আলোচনা না করি। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা হচ্ছে স্পেশাল ট্রান্সপোর্টের একটা ক্লাসিফিকেশন। স্পেশাল ট্রান্সপোর্ট ক্লাসিফিকেশন হচ্ছে চারটা: অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেড ডিভিশন, আয়ন ট্রান্সপোর্ট, এন্ডোসাইটোসিস। আর এর হচ্ছে এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে লিভোডোপা, এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল লিভোডোপা, ফ্যাসিলিটেড ডিভিশনের এক্সাম্পল হচ্ছে ভিটামিন বি12, আয়ন ট্রান্সপোর্টের হচ্ছে ভিটামিন এ, এন্ডোসাইটোসিসের আবার দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ফেগোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস। এখন এখান থেকে যেটা আপনার পরীক্ষায় আসবে সেটা হচ্ছে সিম্পল ডিভিশন কি, ফ্যাসিলিটেড ডিভিশন কি, এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি। এবং সিম্পল ডিভিশনের হচ্ছে পার্থক্য, সিম্পল আর ফ্যাসিলিটেড ডিভিশনের মধ্যে পার্থক্য বলে, অথবা ফ্যাসিলিটেড অ্যাক্টিভের মধ্যে পার্থক্য, অথবা সিম্পল আর অ্যাক্টিভের মধ্যে পার্থক্য। আমি সবগুলো একটা বক্সের মধ্যে নিয়ে আসছি, যে একটা বক্স যদি পড়েন আপনি সবগুলো ক্যারেক্টারিস্টিক অফ সিম্পল ডিভিশন, ফ্যাসিলিটেড ডিভিশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সব ক্যারেক্টারিস্টিক পড়া হয়ে যাবে, এবং এটার মাধ্যমে আপনার হচ্ছে এটা ডিফারেন্স করতে পারবেন যে সিম্পল আর ফ্যাসিলিটেড ডিভিশনের ডিফারেন্স কি। আর আমি যদি একটু ওভারঅল বলি, যে তিনটে একসাথে বলি, তাহলে তিনটে একসাথে মধ্যে ডিফারেন্স মূলত এই হচ্ছে এই দুটোর মধ্যে, এই দুইটা ডিফারেন্সের মধ্যে হচ্ছে ক্যারিয়ার। এটা দেখবেন হচ্ছে ক্যারিয়ারও লাগতেছে না, আবার লাগতেছে না কোনো এনার্জি, মানে এটিপিও লাগতেছে না, ক্যারিয়ারও লাগতেছে না। সেটা কি? সেটা হচ্ছে সিম্পলে নো এটিপি এবং নো ক্যারিয়ার, নো এটিপি এবং নো ক্যারিয়ার। আর ফ্যাসিলিটি দেখেন ক্যারিয়ার লাগতেছে কিন্তু এটিপি লাগতেছে না, তার মানে এটিপি লাগতেছে, এটিপি প্লাস ক্যারিয়ার। আর অ্যাক্টিভে দেখেন এটিপিও লাগতেছে প্লাস ক্যারিয়ারও লাগতেছে। রিকোয়ার্ড, এই যে লেখা আছে ক্যারিয়ার হচ্ছে রিকোয়ার্ড, এটিপি এনার্জি হচ্ছে এটিপি, বা এটিপি হচ্ছে রিকোয়ার্ড। তার মানে এটা হচ্ছে বেসিক পার্থক্য হচ্ছে সিম্পল এবং ফ্যাসিলিটেড এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টের, যে সিম্পলের মধ্যে এটিপি লাগবে না, ক্যারিয়ার লাগবে না, ফ্যাসিলিটের মধ্যে ক্যারিয়ার লাগবে কিন্তু এটিপি লাগবে না, তারপর অ্যাক্টিভের মধ্যে ক্যারিয়ার লাগবে, এটিপিও লাগবে। আর কিছু যদি আমি পার্থক্য বলি, সেটা হচ্ছে ইন্ডিসেন্স, সিম্বল হচ্ছে কমন, ফ্যাসিলিটেটর কমন, অ্যাক্টিভ ট্রান্সফার কমন, প্রসেস সিম্বল হচ্ছে ফিজিক্যাল প্রসেস, আর হচ্ছে ফ্যাসিলিটেটর হচ্ছে ক্যারিয়ার মেডিয়েটেড, অ্যাক্টিভ হচ্ছে ক্যারিয়ার মেডিয়েটেড। তারপর হচ্ছে মুভমেন্ট, এটা হচ্ছে একটা প্যাসিভ মুভমেন্ট, সিম্বল এই যে প্যাসিভ, সিম্বল প্যাসিভ মুভমেন্ট, এই যে সিম্বল প্যাসিভ মুভমেন্ট। তারপর হচ্ছে ফ্যাসিলিটেটর হচ্ছে প্যাসিভ মুভমেন্ট। তারপরে হচ্ছে ফ্যাসিলিটেড হচ্ছে স্পেশালাইজড মুভমেন্ট, ওকে। তারপরে হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মুভমেন্ট হচ্ছে অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ। ফ্যাসিলিটেটেড হচ্ছে নিজে ফ্যাসিলিটেড বা স্পেশালাইজড আমরা বলতে পারি, ওকে। এরপর হচ্ছে ডিরেকশন, এটা হচ্ছে অ্যালং উইথ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে অ্যালং উইথ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে এগেইনস্ট উইথ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আর আমরা পার্থক্য ক্যারিয়ার আর হচ্ছে এনার্জি, এই দুটো দিয়ে হচ্ছে আমরা মেইন পার্থক্য বা ইনফিনিটি স্টার, এই দুইটা মেইন পার্থক্য জানলে আমরা বাকিগুলো হচ্ছে
আলাদা আলাদা করে আমরা লিখতে পারবো। এটা হচ্ছে মেন যে বেসিক জিনিসটা কি, মেন পার্থক্য জিনিসটা কি। এখন আমরা নেক্সট টপিক আলোচনা করবো। আমরা ড্রাগ অ্যাবজর্পশন পড়তেছিলাম যে ড্রাগ অ্যাবজর্পশনের মধ্যে কিছু ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরস মডিফাইং ড্রাগ অ্যাবজর্পশন, যে ফ্যাক্টরস গুলো ড্রাগ অ্যাবজর্পশনকে মডিফাই করে, হয় ডিক্রিজ করে অথবা ইনক্রিজ করে। এটাই হচ্ছে মডিফাই করা, যে ফ্যাক্টর কোন কোন ফ্যাক্টর গুলা ড্রাগ অ্যাবজর্পশনকে ডিক্রিজ করবে বা ইনক্রিজ করবে। ড্রাগ ইটসেলফ, ড্রাগ নিজে নিজে এটাকে মডিফাই করতে পারে, ডিক্রিজ করতে পারে, ইনক্রিজ করতে পারে, অথবা অ্যাবজর্পটিভ অর্গানের মাধ্যমে এই ফ্যাক্টরস গুলা ডিক্রিজ হতে পারে বা ইনক্রিজ হতে পারে। আচ্ছা, ড্রাগ ইটসেলফ এর মধ্যে আছে, আমরা প্রথমে বলতে পারি রোড। আমরা জানি যে আইভি রোডে সবচেয়ে বেশি ড্রাগ অ্যাবজর্পশন হয়, তারপরে ইন্টারমাসকুলার রোডে, তারপরে সাবকিউটেনিয়াস রোডে, তারপরে ওরাল রোডে। তাহলে এটা হচ্ছে রোডের মাধ্যমে ড্রাগ অ্যাবজর্পশন ইনক্রিজ বা ডিক্রিজ হওয়ার ব্যাপারে। তার মানে আইভি হচ্ছে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে ওরাল। যদি আমরা ওরালে দেই তাহলে ড্রাগ অ্যাবজর্পশনের হার অনেক কমে যাবে রেদার দেন আইভি অথবা আইএম, তারপরে সাবকিউটেনিয়াস, তারপরে হচ্ছে ওরাল। তারপরে হচ্ছে ডোজেস ফর্ম, কোন ডোজে আমরা দিতেছি, সিরাপে দিতেছি, ক্যাপসুলে দিতেছি, নাকি ট্যাবলেটে দিতেছি। সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হবে সিরাপ, এরপরে হবে ক্যাপসুল, এবং সবচেয়ে কম অ্যাবজর্পশন হবে ট্যাবলেট। এরপর হচ্ছে কেমিক্যাল ইন নেচার। কেমিক্যাল ইন নেচার বলতে বোঝানো হয়েছে যে ওষুধটা কি ধরনের নেচার। ইনসুলিন একটা প্রোটিওলাইটিক এনজাইমের মাধ্যমে ভেঙে যায়, অতএব ইনসুলিন যদি আমরা দেই তাহলে হচ্ছে এটা ভেঙে যাবে, যদি আমরা অরালি দেই, এটা বোঝানো হয়েছে। তারপরে লিপিড সলিবিলিটি, লিপিড সলিবিলিটি হলে কি হবে, ইনক্রিজ মোর অ্যাবজর্পশন, ইনক্রিজ মোর অ্যাবজর্পশন, মানে যত বেশি লিপিড সলিবল হবে তত বেশি অ্যাবজর্পশন বাড়বে, যত বেশি ওয়াটার সলিবল হবে তত অ্যাবজর্পশন কম হবে। এখন প্রশ্ন আসতে পারে লিপিড সলিবলের ক্ষেত্রে কেন অ্যাবজর্পশনটা ইনক্রিজ হচ্ছে, কারণ আমরা জানি আমাদের সেল মেমব্রেন লিপিড বাইলিয়ার দেওয়া তৈরি, যেহেতু লিপিড দেওয়া তৈরি এর জন্য লিপিড, একটা ড্রাগ লিপিড হলে সেটা সেলের ভিতরে ঢোকা ইজিয়ার হয়, এজন্য লিপিড সলিবিলিটি যত বেশি হবে অ্যাবজর্পশন, ড্রাগের অ্যাবজর্পশন তত বেশি হবে। তারপরে ডিগ্রি অফ আয়োনাইজেশন অফ ড্রাগ, আনআয়োনাইজড ড্রাগ আর লিপিড সলিবল। এখন আনআয়োনাইজড ড্রাগ যখন লিপিড সলিবল বলাই হইতেছে, লিপিড আমি জানি আগে থেকেই যে লিপিড সলিবল ড্রাগ অ্যাবজর্পশন বেশি হবে, অতএব আনআয়োনাইজড ড্রাগ যখন হবে তখন অ্যাবজর্পশন বেশি হবে, আর আয়োনাইজড ড্রাগ যদি হয় তাহলে হচ্ছে অ্যাবজর্পশন কম হবে, এটাই কথা। তারপর হচ্ছে পার্টিকেল সাইজ, পার্টিকেল সাইজ ডিক্রিজ সাইজ ইনক্রিজ সারফেস এরিয়া। মনে করেন এটা একটা পার্টিকেল, এটাকে আমি সাইজ করলাম, ডিক্রিজ সাইজ করলে এরকম এরকম চারটা পার্টিকেল পেলাম, চারটা পার্টিকেলের সাইজ আরো বেশি সারফেস এরিয়া, আরো বেশি সারফেস এরিয়া বরং একটা সারফেস এরিয়া, একটা পার্টিকেলের সারফেস এরিয়া থেকে। যেহেতু চারটাতে বেশি সারফেস এরিয়া, অতএব সারফেস এরিয়া যত বেশি হবে, ড্রাগ পার্টিকেল সাইজ যত সারফেস এরিয়া ইনক্রিজ হবে, ড্রাগের অ্যাবজর্পশন তত ইনক্রিজ হবে। এরপরে অ্যাবজর্পটিভ অর্গান, অ্যাবজর্পটিভ অর্গান হচ্ছে পিএইচ মিডিয়া বা পিকে, এই মিডিয়াতে কি হইতে পারে, অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশন বেশি হবে, অ্যালকালাইন ড্রাগ অ্যালকালাইন মিডিয়াতে অ্যাবজর্পশন বেশি হবে, অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন মিডিয়াতে অ্যাবজর্পশন কম হবে, অ্যালকালাইন ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশন কম হবে। তার মানে মনে রাখার বিষয় হচ্ছে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশন কম হবে। এর কারণ কি, এর কারণ লেস আয়োনাইজেশন। আর আমরা জানি কি লেস আয়োনাইজেশন মানে কি, যত কম আনআয়োনাইজড ড্রাগ হবে তত মোর লিপিড সলিবল হবে, আর যত লিপিড সলিবল হবে তত বেশি অ্যাবজর্পশন হবে। অতএব বলাই যাচ্ছে যে অ্যাসিডিক ড্রাগ আর অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশন ইনক্রিজ হবে, আর অ্যালকালাইন ড্রাগ অ্যালকালাইন মিডিয়াতে অ্যাবজর্পশন ইনক্রিজ হবে, আর অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন মিডিয়াতে অ্যাবজর্পশন ডিক্রিজ হবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে গ্যাস্ট্রিক এমটাইম। এখন গ্যাস্ট্রিক এমটাইম জিনিসটা কি, এমটাইম এর নামের মধ্যে আছে এমটি, গ্যাস্ট্রিক এমটি। গ্যাস্ট্রিক মানে কি, পাকস্থলীর মধ্যে যে ইয়াটা থাকে, পাকস্থলীর মধ্যে যে খাবারটা থাকে এটা ডিউটেনাম জেজুনামে যখন চলে যায় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এমটাইম, মানে গ্যাস্ট্রিক থেকে খাবারটা এখানে চলে আসছে, যে গ্যাস্ট্রিক এমটি হয়ে যেতেছে। তো গ্যাস্ট্রিক এমটাইম যত লেস, মানে যত কম, যত কম সময়ের গ্যাস্ট্রিক এমটি হবে, বা যত দেরিতে গ্যাস্ট্রিক এমটাইম হবে,
মানে পাকস্থলীতে যত বেশি সময় ধরে খাবার থাকবে তত বেশি ওই ড্রাগটা মানে অ্যাবজর্পশন কম হবে, বা ওই ড্রাগের অ্যাবজর্পশন কম হবে কারণে মেটাবলিজম হয়ে যেতে থাকবে, বেশি বেশি মেটাবলিজম হয়ে যাবে গ্যাস্ট্রিক এই জুসের কারণে। এই জন্য বলাই হয়েছে যে গ্যাস্ট্রিক ইমপ্যাক্ট যত ডিক্রিজ হবে, যত গ্যাস্ট্রিক ইমপ্যাক্ট যত লেটে হবে, ড্রাগ অ্যাবজর্পশন তত ডিক্রিজ হবে। তারপর হচ্ছে প্রেজেন্স অফ ফুড ইন দ্য গাট। ফুডে গাটের মধ্যে যে ফুড আছে সেই ফুড যদি থাকে তাহলে কি হতে পারে, যদি এই ফুডটা লিপিড হয় বা লিপিড সলিবল হয় তাহলে এই ফুডটা হচ্ছে যদি ড্রাগটা লিপিড সলিবল হয় তাহলে ঘাটের মধ্যে ফুড থাকলে অ্যাবজর্পশন বেশি হবে, আর ড্রাগটা যদি ওয়াটার সলিবল হয় তাহলে ঘাট মানে খালি থাকলে তখন হচ্ছে অ্যাবজর্পশন বেশি হবে। মোর অ্যাবজর্পশন ইন এমটি স্টমাক, যেমন আমরা গ্যাস্ট্রিক ট্যাবলেট খাই খালি পেটে, এই খালি পেটে খাইলে হচ্ছে আপনার স্টমাক তখন ড্রাগের অ্যাবজর্পশন বেশি হবে, এই জন্য আমরা খালি পেটে খাই। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে প্রেজেন্স অফ ফুড ইন গাট, কোনো ওষুধ যেগুলো লিপিড সলিবল ওষুধ সেই সমস্ত ওষুধগুলা যদি আমরা ভরা পেটে খাই কাজ বেশি করবে, যে সমস্ত ওষুধ ওয়াটার সলিবল সেগুলো যদি আমরা খালি পেটে খাই তখন কাজ বেশি করবে। এরপরে প্যাথোলজিক্যাল কন্ডিশনের সময় কি হয়, জিআইটি মুভমেন্ট বাড়া যায় না, ডায়রিয়া হয় না। তো যত বেশি জিআইটি ট্র্যাক বা মুভমেন্ট যত তাড়াতাড়ি হবে, যত মুভমেন্ট বেশি হবে তখন ড্রাগগুলো তাড়াতাড়ি বের করে দেবে না, তখন অ্যাবজর্পশন কম হবে না, এটাই বলা হয়েছে। তো এই ওভারঅল ছিল ফ্যাক্টরস মডিফাইং ড্রাগ অ্যাবজর্পশন। আমি আরো কিছু জিনিস রিটেনে আসে ওটা আলোচনা করতেছি। 2025 নভেম্বরে একটা রিটেন কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে পিকে অফ ড্রাগ এন্ড পিএইচ অফ মিডিয়া। 6 নম্বর কোশ্চেনের শর্ট নোট আকারে এটা আসছিল। এই কোশ্চেনটা সলভ একটু আমি বলে দিই। সেটা হচ্ছে যদি অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে অ্যালকালাইন ড্রাগ অ্যালকালাইন মিডিয়া তে দেওয়া হয় তাহলে হচ্ছে লেস আয়োনাইজেশন হবে। লেস আয়োনাইজেশন হওয়ার কারণ হচ্ছে বিক্রিয়া করবে না, এই জন্য লেস আয়োনাইজেশন হচ্ছে। আর আমরা জানি লেস আয়োনাইজেশন মানে লিপিড সলিবল হইতে হওয়া, আর লিপিড সলিবল হইতে হওয়া মানে কি ইনক্রিজ অ্যাবজর্পশন। আর যদি ঠিক তার উল্টা হয় যে অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন মিডিয়া আর অ্যালকালাইন ড্রাগ অ্যাসিডিক মিডিয়া হয়, তাহলে কি হতে পারে, তাহলে আয়োনাইজেশন মোর হবে। কি হবে? মোর আয়োনাইজেশন। মোর আয়োনাইজেশন কারণ কি, বিক্রিয়া করছে, অ্যাসিড আর বেস সবসময় বিক্রিয়া করে, অ্যাসিড আর অ্যাসিড বিক্রিয়া করে, অ্যাসিড আর বেস বিক্রিয়া করে, অ্যাসিড আর অ্যালকালি বিক্রিয়া করে, তাহলে আয়োনাইজেশন মোর হবে। আর মোর আয়োনাইজেশন হলে কি হবে, লিপিড সলিবিলিটি কমবে। লিপিড সলিবিলিটি কমলে কি হবে, অ্যাবজর্পশন কমবে। এটাই হচ্ছে ওই প্রশ্নের আনসার। তো এর মাধ্যমে হচ্ছে আমরা অ্যাবজর্পশন শেষ করে ফেলছি। এরপরে হচ্ছে আমরা আলোচনা করব বায়োঅ্যাভেইলেবিলিটি নিয়ে, এবং এরপরে আস্তে আস্তে ড্রাগ ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এলিমিনেশন। থ্যাংক ইউ।